প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো দিগন্ত টিভির সঙ্গে আছি আমি মামুন বিন রফিক। শুভেচ্ছা নেবেন, সবাই ভালো আছেন আশা করি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জনগণের কথা বলার অধিকার। প্রিয় দর্শক, 18 কোটি মানুষের বসবাসের স্থান এই বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত বসবাস। স্ব ধর্মের রয়েছে তার ধর্মীয় গ্রন্থ। সেই ধর্মীয় গ্রন্থের পরে যদি কাউকে প্রাধান্য দেওয়া হয়, যে কাঠামোর উপরে বাংলাদেশ দাঁড়ানো, সেটা হচ্ছে মহাপবিত্র আমাদের সংবিধান। সেই সংবিধানের আর্টিকেলের 39 অনুচ্ছেদে 2 নম্বর অনুচ্ছেদের ক উপধারায় বলা হয়েছে, প্রত্যেক জনগণ তার নিজ নিজ চিন্তা চেতনা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। যেহেতু আমাদের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে, তাই আমার যখন যা খুশি তাই বলবো। কিন্তু এই উপধারার নিচে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যেগুলো করা যাবে না। যেরকম রাষ্ট্রবিরোধী কোনো কথা বলা যাবে না, অশ্লীল বেহায়াপনা কোনো আওয়াজ করা যাবে না, এবং দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ধরনের কার্যকলাপ কখনোই করা যাবে না। কিন্তু আমার মত স্বাধীনতা প্রকাশ করার জন্য সংবিধানই আমাকে সেই অধিকার দিয়েছে। সুতরাং আমি কথা বলবোই। আমি যদি কথা বলি আমার মুখ চেপে ধরবেন, আপনি কথা বললে আপনার মুখ চেপে ধরবে। যদি বেশি সমস্যা হয় আপনাকে জেলে নিয়ে যাবে, যদি প্রয়োজন হয় আপনাকে পিটাবে, আপনার হাত পা ভেঙে দেবে, কোনো সমস্যা নেই। আমি বিশ্বাসের সহিত বলতে পারি, আমি মামুন, আজকে আমার মুখ চেপে ধরবেন, আপনার মতো একজন প্রসিদ্ধ লোককে মুখ চেপে ধরবে, আপনি কথা বলবেন না, আমি কথা বলবো না, কেউ কথা বলবে না। কিন্তু কথা বলার মতো মানুষ এই বাংলায় শতে শতে হাজার হাজার 64 জেলায় তৈরি হয়েছে। যখন তাজুল ভাই নামে একটা আইডি আপনারা হয়তো খেয়াল করেছেন, স্ক্রিনে দেখাচ্ছি, যদি তাজুল ভাই কথা বলতে পারে তাহলে আপনি আর জনগণের মুখ চাপিয়ে রাখার কোনো উপায় নেই। শহর থেকে এসেছি, শহর এলাকা দেখেন, শহরে কলেজ আছে, অনেক মাঠ আছে, খেলার মাঠ আছে, অনেক কিছু আছে। শুধু নয়, আমার শহর অঞ্চলগুলা নতুন সরকার কাছ থেকে বলি, আমাদের চরে ধরে এরকম কলেজ থাকে, এরকম মাঠ থাকে, খেলাধুলো করতে অনেক আরাম হবে। তাই অতি তাড়াতাড়ি নতুন সরকারকে বলি, আমার চর অঞ্চলগুলা কলেজ দেওয়া হোক, সুন্দর মাঠ দেওয়া হোক, খেলাধুলা আমরাও করব। ধন্যবাদ। এই বৃদ্ধ লোকটা দেখেন, ইনি কথা বলতেছে। এক শালি মেরে ঠিক আছে, আবার আরেক শালা এখানে হয়েছে নাকি অনেক খবর, তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো। এই 6 মাসের মধ্যে মোট তো দানের শেষে দিছিলাম, আবার দেবো অন্য কিছু। গরিবের বেটা লাথি দিছে, তারিখ দিয়ার বেটা লাথি দিব আল্লাহ। আগে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম আছে, তেল নাই। এই হলো বাংলাদেশ, ভাঙ্গাচোরা দেশ আমাদের। এক কুল ভাঙতে আছে, আর এক কুল করতে আছে। সোনার বাংলাদেশ, এত সোনা পাইছি আমরা, পাইতে পাইতে আমরা এখন ঘুম হারাম হয়ে যেতেছে। সামনে চাল কিনেও খাইতে পারব না যে অবস্থা দেখা যায়। ভোট দিতে দেশে গেছি, ভোট দেওয়া হয়েছে, বিএমপি সরকার ক্ষমতায় গেছে, আমি নিজেই বিএমপি করি। তারপর ঢাকা হওয়ার পর এক লোক কইতেছে, বেলাল যে এই 10,000 টাকা লাগলেও এটা ফ্যামিলি গেট রাখবা। আমি কই কি কয়, আরা বছর বিএমপি করলাম, 17 বছরে ভোট দিলাম না, উনি 10,000 টাকা লাগলেও এটা ফ্যামিলি গেটে নাম লাগবে। তাহলে এই বিএমপি করিয়া কি হইলো? বেটাই কইছে লাগলেও তুমি নামটা দিয়ে রাখো, ভবিষ্যতে ভালো হইবে। এটা মানে কি, শেখ হাসিনাকে আমি বিএনপি চেয়ে অনেক উপরে স্থান দেয়, যদিও চাই না সে কখনো আওয়ামী লীগে ক্ষমতায় আসুক। কয়জনকে আপনি সত্যি কথা মানুষ বলবি? হ্যাঁ, কথা বলার সময় বাচনভঙ্গি, দিক নির্দেশনা এবং বিভিন্ন রকমের কথা মানুষ বলবে, কিন্তু তার মানে এই না যে তার বাড়িঘর ভাঙচুর করবেন, তাকে আপনাকে ঘর থেকে বের হতে দেবেন না, জিবরা ছিঁড়ে ফেলে দিবেন। আপনি আইনি নোটিশ করুন, সে আইনিভাবে আইন আছে, আদালত আছে, বিচার আছে। বিচার বহির্ভূত তো আপনি একটা যে কোনো কার্যকলাপ করতে পারবেন না। আপনি আইনি নোটিশ করুন, আদালতে সে জবাবদিহিতা করবে। উকিল নোটিশ করুন, সে জবাবদিহিতা করবে। যদি না করে তার সাথে ফৌজদারি মামলা হয়ে যাবে। কিন্তু আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। এটা বাংলাদেশ, সারা বিশ্বের চেয়ে একটা ব্যতিক্রম এই আমাদের এই ভূখণ্ড। এখানে মানুষ ভাষার জন্য যেরকম যুদ্ধ করে, ধর্মের জন্য তেমনি যুদ্ধ করে। সেমনি তার কথা বলার অধিকার যদি কেউ কেড়ে নেয়, তার জন্য তারা রক্ত দিতে জানে। সুতরাং আপনি কোনো প্রকারই যেভাবেই চেষ্টা করেন না কেন, কাউকে দাবিয়ে রাখতে পারবেন না। এ জাতি আবারও বলি, এ জাতি হচ্ছে সিংহের জাতি। এ জাতি জন্মই হয়েছে যুদ্ধের মাধ্যমে।
সুতরাং এই জাতিকে তো আপনি অস্ত্রের ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে আপনি তাকে রাখতে পারবেন না। যাই হোক, যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের দেশের তেল। বহির্বিশ্বে যখন যুদ্ধ চলে, ট্রান্সপোর্ট যখন সমস্যা হয়, তেলের দাম বাড়বে। এটা কি স্বাভাবিক কথা? এটা অস্বাভাবিক কথা। তেল সংকট থাকতে পারে, পরিষ্কার আমি বলে দিচ্ছি। আমাদের গত যুদ্ধের কারণে যে 10,000 মেট্রিক টন, 1 লক্ষ মেট্রিক টন, যেভাবেই হোক না কেন, যে পরিসংখ্যাই হোক না কেন, এত তেল আসার কথা ছিল, আসে নাই। আমাদেরকে আর একটু মিতব্যয়ী হতে হবে। তেলের দাম তো বাড়া কোনো যুক্তিসঙ্গত কথা নয়। তেল সংকট হতে পারে, যুদ্ধের কারণে ট্রান্সপোর্ট যদি সংকট হয়, অবশ্যই সংকট হবে। সংকট মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করব, কিন্তু বাংলাদেশের নজিরবিহীন কখনো কোনো দাম বাড়লে সেই দাম কখনোই কমে না। আপনার কি মনে হয় এই যুদ্ধ চলে গেলে আমাদের তেলের দাম কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে? আজকে দেখলাম গ্যাসের দাম বেড়েছে 212 টাকা। তার আগে কতদিন, কিছুদিন আগে বাড়িয়েছিলেন, এখন প্রায় 2000 টাকার কাছাকাছি গ্যাস। কোথার 1500 টাকার গ্যাস 2000 টাকা? তাহলে ফ্যামিলি কার্ড দিয়ে আমি কি করব, কৃষক কার্ড দিয়ে কি করব? যা লাও সেই করি। আমরা বাজার থেকে কষ্ট কইরা আপনি একটা কার্ড দেবেন, সেই কার্ডের বিনিময়ে আমি খুব খুশিতে বাসায় চলে যাব। বাসায় যে আমি জরিমানা দেবো, গ্যাসে জরিমানা দেবো, বিদ্যুতে জরিমানা দেবো, পানিতে। তাহলে আমাদেরকে ভাই এরকম মিথ্যা আশ্বাস দিয়ে তো কোনো লাভ নেই। এখন কথা বলতেছে জনগণ, কথা বলতেছে পাবলিক। এরকম কথা বলার মতো হাজার হাজার লোক তৈরি হয়ে আছে। সুতরাং গুন্ডা বাহিনী দেন আর পুলিশ বাহিনী দেন, প্রয়োজন ধরে নিয়ে যান, জেলে নিয়ে রাখেন, আটকিয়ে রাখেন। আর যদি না পারেন তাহলে আপনাদের রিভলভার ঠেকিয়ে আমাদেরকে হত্যা করুন। আপনারা তো বারবার মুখে মুখে বলেন মদিনার ইসলাম, মদিনার ইসলাম, মদিনার ইসলাম। মদিনার ইসলামের শিক্ষা কি এটা? এটা মদিনার ইসলামের শিক্ষা? আপনি গঠনতান্ত্রিক, আপনার সবসময় ভুল ধরিয়ে দেওয়ার জন্য প্রত্যেক নাগরিকের অধিকার আছে। আমরা ভুল ধরিয়ে দেব না? আমরা কথা বলবো না? আমার বাক স্বাধীনতা নাই? আমি কথা বলবো, আপনি কথা বলবেন, সবাই কথা বলতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিরুল মুমিনিন যখন ছিল, খেলাফত আমলে তিনি মসজিদে খুতবা দেওয়ার সময় একজন সাহাবা, সবাই তাকে চিনেন, সালমান ফার্সি, তিনি বললেন, হে ওমর, আমিরুল মুমিনিন, আমরা আপনার আনুগত্য স্বীকার করব না এবং আপনার কথাও শুনবো না, আপনি খুতবা বন্ধ করুন। ওমর খুব সদয়ভাবে বলল, কেন ভাই সালমান? তখন বলল যে ইয়ামেন থেকে যে দামি চাদরগুলো আসছিল, সেটা জনগণের মাঝে যে বন্টন করা হয়েছিল, তাতে সবার একটা করে চাদর পাওয়ার কথা ছিল। আমিও একটা পেয়েছি, আপনিও একটা পেয়েছেন, কিন্তু আপনি যে জুব্বাটা গায়ে দিয়েছেন, যে জামাটা গায়ে দিয়ে এখন খুতবা দিচ্ছেন, এটা আমার মনে হচ্ছে না যে একটা চাদরে যথেষ্ট। সুতরাং আমার সন্দেহ হয় এখানে 2টি চাদরের কাপড় আছে। তখন আমিরুল মুমিনিন বলেছিল, এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইলো এবং সে বলল যে আমি আমার বাবাকে আমার ভাগের টুকরা কাপড়টা গিফট করছি, কারণ আমার বাবার এক টুকরা কাপড় দিয়ে তার জামাটা হওয়া যথেষ্ট ছিল না। সুতরাং ঘটনার পরিপ্রেক্ষিতে সালমান ফার্সি বলল যে হে আমিরুল মুমিনিন, আপনি আপনার খুতবা চালিয়ে যান এবং আমি আপনার আনুগত্য স্বীকার করছি। কিন্তু তখন মজার ব্যাপার হচ্ছে যে আমিরুল মুমিনিন কি খুতবা দিয়েছিল জানেন? মজার উক্তিটি শোনেন। তিনি বলেছিল, প্রশংসা সেই মহান রবের, যিনি আমি ওমর যদি এই জমিনে ভুল করি, ধরিয়ে দেওয়ার মতো তার উম্মত এই মাটিতে এখনো আছে। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে ওমর ইবনে খাত্তাব সর্বশেষ যে বাক্যটা বলছিল, আমি ওমর, আজকে যদি আমাকে সংশোধন করা না হইতো, আমাকে যদি জবাবদিহিতার আন্ডারে না আনা হতো, তাহলে আমার মনে হচ্ছে আমি ওমরও স্বৈরাচার হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সুতরাং যদি আপনি ওমরের ইসলাম চান, যদি রাসূলের ইসলাম চান, যদি মদিনার ইসলাম চান, ভাই সবাই সমালোচনা করবে, আপনাকে সহ্য করতে হবে, শুধরাতে হবে, জনগণের মাঝে ক্লিয়ার করতে হবে। কোনো কিছু স্থায়ী নাই। 5 বছর, 10 বছর, 17 বছর না।
হাসিনের মতো আপনারা কেউই হতে পারবেন না। স্বৈরাচার হওয়া আর এই মাটিতে সম্ভব না। সুতরাং 5 বছর পরে যেন আজকে যারা সরকারি দলে আছেন তারা যেন বিরোধী দলে আসনে থাকতে পারেন। আজকে যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন তাদের নামে যেন একটা মামলাও রুজু না হয়, সেই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আমরা সেই সুস্থ ধারার রাজনীতি চাই, যেখানে বিরোধী দল তার স্ব মত প্রকাশ করবে। আপনারা যখন বিরোধী দল হবেন আপনাদের নামে যেন একটা মামলাও খুঁজে না পায়, সেই ধরনের আপনারা কর্মকাণ্ড পরিচালনা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।